ছবিটি শীতকালে অ্যান্টার্কটিক মহাসাগরের বরফের জলে শুরু হয়। হিমায়িত সমুদ্রের মাঝে একটি বিশাল জাহাজ আটকে আছে। জাহাজ এবং এর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেবার জন্য ক্যাপ্টেন যথাসাধ্য চেষ্টা করেন। তবে ঠান্ডা বাড়ছে এবং বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠছে। এক তুষারময় ঝড়ো রাতে তারা একজন লোকের সাহায্যের জন্য চিৎকার শুনতে পায়। ক্যাপ্টেন এবং তার কয়েকজন ক্রু সদস্য তাকে সাহায্য করার জন্য ছুটে আসে এবং লোকটি মরিয়া হয়ে অনুনয় করে বলে, দয়া করে হয় আমাকে নিয়ে যান, নয়তো মেরে ফেলুন। আমাকে এখানে কষ্ট পেতে দিও না। তার দুর্দশা দেখে ক্যাপ্টেন তাকে জাহাজে তুলে নেন। যাই হোক, যখন সে তা করে তখন একটি দানব জাহাজের কাছে আসে, যা আসলে লোকটির পিছনে ছিল, এবং সে সাহায্যের জন্য ভিক্ষা করছে। এই মুহূর্তে কেবল দানবের ভয়ঙ্কর বাহু এবং লম্বা তাম্বুগুলি দেখানো হয়, এবং এটি পৌঁছানোর সাথে সাথেই এটি জাহাজের ক্রুয়ের উপর আক্রমণ শুরু করে। সবাই এটির সাথে লড়াই করে, কিন্তু কেউ এটিকে পরাজিত করতে পারে না। এমনকি গুলিও এর ওপর কোনো প্রভাব ফেলে না। এটা দেখে একজন সৈনিক একটি শক্তিশালী মিনি রকেট সদৃশ বন্দুক দিয়ে এটিকে আক্রমণ করে, কিন্তু দানবটি এতে মারা যায় না। এটি কেবল জাহাজ থেকে পড়ে যায়। ক্রোধে দৈত্যটি তাদের জাহাজকে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে, যার ফলে জাহাজের ভিতরে উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং তাদের জীবন বিপন্ন হয়। এটা দেখে ক্যাপ্টেন উপর থেকে দৈত্যের কাছে বরফের উপর প্রচণ্ড জোরে আঘাত করে, চারপাশের বরফ ভেঙে ফেলে, ঠান্ডা বরফের জলে পুঁতে দেয়। তারা ভেবেছিল দানবটি মারা গেছে, কিন্তু ঘটনাটি তা ছিল না। আচ্ছা, সকাল আসে এবং ক্যাপ্টেন সেই একই ব্যক্তির কাছে আসে যাকে তারা গত রাতে সাহায্য করেছিল, এবং জিজ্ঞাসা করে, কিভাবে এই দানবটা তোমার পিছনে আসছে? এই কথা শুনে লোকটি তার গল্প বলতে শুরু করে এবং দৃশ্যগুলো আবার ঘুরে আসে। আমরা ভিক্টরের শৈশব দেখতে পাই, যখন তার বয়স 12 বছর। ভিক্টর একজন বিখ্যাত বিজ্ঞানীর ছেলে ছিলেন এবং তিনি চেয়েছিলেন তাকে একজন বিজ্ঞানী বানাতে, খুব ভালো ডাক্তার বানাতে। তার এবং তার বাবার উভয়েরই অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে ভিক্টর একজন বিজ্ঞানী হয়ে ওঠেন, এবং তাও খুব অল্প বয়সে। কিন্তু তার বিজ্ঞান কোনো কাজে আসেনি। যখন ভিক্টর বুঝতে পারে যে সে তার মাকে বাঁচাতে পারেনি, তখন সে তার বাবার উপর রেগে যায়, জিজ্ঞাসা করে, এই বিজ্ঞানের কি লাভ যার কারণে আমরা আমাদের মাকে বাঁচাতে পারিনি? তার বাবা তাকে ব্যাখ্যা করেন যে একজন মানুষকে জীবিত করা আমাদের ক্ষমতার বাইরে, এবং এখান থেকে ভিক্টরের জীবনে একটি নতুন যাত্রা শুরু হয়। মৃত মানুষকে জীবিত করার উপায় খুঁজে বের করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞা ছিল। সে এমন একটি সূত্র বা কৌশল খুঁজে পাবে যা তার বাবা জানতেন না। দৃশ্যটি বর্তমানের সাথে জুড়ে যায়, যেখানে পানির নিচে ডুবে থাকা দানবটি আবার জল থেকে বেরিয়ে আসে। আশ্চর্যজনকভাবে এত ঠান্ডা জলে থাকা সত্ত্বেও সে হাঁচিও দেয়নি। এটি দেখানোর পর দৃশ্যগুলি অতীতে ফিরে যায়, যেখানে ভিক্টর তার গল্প বর্ণনা করেন। ভিক্টর তার ধারণা নিয়ে কাজ চালিয়ে যান, মানুষকে পুনরুজ্জীবিত করার উপায় খুঁজতে থাকেন। বছর কেটে গেল। যখন ভিক্টর 30 বছর বয়সী হলেন, অবশেষে তিনি বিদ্যুতের মাধ্যমে মানবঙ্গ ব্যবহার করে মানুষকে পুনরুজ্জীবিত করার একটি উপায় আবিষ্কার করলেন। তিনি তার পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য বিশিষ্ট ব্যবসায়ীদের একটি সভায় গেলেন। সেখানে তিনি সকলকে দেখালেন যে তিনি একটি যন্ত্র ব্যবহার করে অর্ধেক মানুষকে জীবিত করেছেন। এটি দেখে সেখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়লেন। বিশ্বাস করলেন যে ভিক্টর এইভাবে একজন মানুষকে পুনরুজ্জীবিত করে ঈশ্বরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এবং নিজেকে একজন দেবতা হিসেবে কল্পনা করছেন। তারা ভিক্টরকে গালিগালাজ করতে শুরু করলেন এবং তৎক্ষণাৎ তাকে তার পরীক্ষা বন্ধ করতে বললেন। কিন্তু ভিক্টর থামেননি এবং তার তৈরি মানব দেহের দিকে একটি বল ছুঁড়ে মারলেন। মানব দেহটি বলটি ধরে ফেলে এবং এমনকি কথাও বলে। এটি দেখে সকলেই আতঙ্কিত হয়ে ভিক্টরকে চলে যেতে বলেন। কেউ তার পরীক্ষায় বিনিয়োগ করতে রাজি ছিল না। ভিক্টর চলে যান, তার তৈরি প্রাণীটিকে ব্যথায় কাতরাচ্ছিল রেখে। কিছু লোক তার গবেষণা এবং সাফল্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে যদি মানুষ ভিক্টরের গবেষণা সম্পর্কে জানতে পারে তাহলে কেউ মারা যাবে না এবং পৃথিবী আরও বেশি মানুষে ভরে যাবে। একজন হতাশ ভিক্টর চলে যায়, আর তারপর একজন ধনী ব্যবসায়ী তাকে ফোন করে। আসল সমস্যা ছিল এই ব্যবসায়ীর প্রচুর টাকা এবং বিশাল ব্যবসা ছিল, কিন্তু তার নিজের জীবন ছিল খুবই ছোট। বছরের পর বছর ধরে সে তার অসুস্থতা নিরাময়ের উপায় খুঁজছিল। সে তার জীবন দীর্ঘায়িত করতে পারে,
আর এখন ভিক্টরকে দেখে এবং তার পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আয় করতে দেখে তারও মনে আশার সঞ্চার হয়েছিল যে সে তার জীবনযাপন করতে পারবে। ব্যবসায়ী ভিক্টরকে বলে, আমি তোমার প্রয়োজনীয় সমস্ত টাকা, তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এনে দেব। তোমার নিজের ল্যাব তৈরি করো এবং তোমার পরীক্ষা সম্পন্ন করো, যাতে পরে তুমি আমার জীবন বাঁচাতে পারো। ভিক্টর খুব খুশি হয়েছিলেন। তিনি তার ভাই উইলিয়ামের বাড়িতে যান এবং এই সুসংবাদটি জানান যে তিনি তার নিজস্ব ল্যাব তৈরি করছেন। তার ভাইও তার সাফল্যে আনন্দিত। ভিক্টর উইলিয়ামের স্ত্রী এলিজাবেথের সাথে দেখা করেন, যিনি তাকে ব্যাখ্যা করেন যে বিজ্ঞান এবং ঈশ্বরের মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে। কেবল বিজ্ঞানকে ব্যবহার করে তোমার পরীক্ষা সম্পন্ন করো, নিজেকে কখনো ঈশ্বর মনে করো না। ভিক্টর এখন এমন এক দূরবর্তী স্থানে যান যেখানে কেউ তার পরীক্ষা সম্পর্কে জানতে পারে না। তিনি ধীরে ধীরে এই প্রাসাদটিকে তার নিজস্ব দুর্গে রূপান্তরিত করেন এবং দুটি বড় রূপালী অ্যান্টেনা অর্ডার করেন। তিনি জানতেন যে একজন পূর্ণ মানুষকে জীবিত করতে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে এবং সেই সময় কেউ এত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। একজন পূর্ণ মানুষকে জীবিত করার জন্য তিনি বজ্রপাত ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। এই রূপালী অ্যান্টেনাগুলি বজ্রপাত ধরার জন্য এবং তার পরীক্ষা সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা তার তৈরি করা মানুষকে জীবিত করে। উইলিয়াম এবং তার স্ত্রী, একজন বিশিষ্ট ব্যবসায়ীর ভাগ্নি এলিজাবেথও ভিক্টরকে সমর্থন করেছিলেন। তারা তাকে ল্যাবটি সম্পূর্ণ করতে সাহায্য করেছিলেন। ল্যাবটি তৈরি হওয়ার পর ভিক্টর এমন আনন্দিত হলেন যে তিনি অসংখ্য পরীক্ষা চালিয়েছিলেন পূর্ণ মানব জীবন, কিন্তু তিনি ব্যর্থ হন। তখন এলিজাবেথ তাকে বললেন, এভাবে নয়, তুমি একেবারে শুরু করো, নিজের দিকে তাকাও, তুমি যেমন আছো তেমন করে গড়ে তোলো। ভিক্টর এলিজাবেথের কথা বুঝতে পেরেছিলেন এবং নতুন করে তার পরীক্ষা শুরু করেছিলেন। তিনি তার শরীরের নড়াচড়ার উপর মনোযোগ দিয়েছিলেন এবং তার তৈরি মানব রূপকে নড়াচড়া করার জন্য তিনি কঙ্কাল এবং পেশিগুলিকে তারের সাহায্যে সংযুক্ত করেছিলেন, যার ফলে এটি তার বাহু এবং পা নড়াচড়া করতে এবং হাঁটতে সক্ষম হয়েছিল। তিনি তার প্রাণীর শরীরে তারের স্থাপন করেছিলেন। এর গঠন সম্পূর্ণ করার পর ভিক্টরের এখন সমস্ত অঙ্গ স্থাপন করা দরকার ছিল। সেগুলি তিনি কোথায় পাবেন? সেই সময় যুদ্ধ চলছিল। তিনি যুদ্ধক্ষেত্র থেকে অসংখ্য মৃতদেহ সংগ্রহ করেছিলেন এবং সেই মৃতদেহগুলি থেকে অঙ্গগুলি সরিয়ে ঠিক যেমন একজন মানুষ হবে ঠিক তেমনই তার মানব রূপে স্থাপন করেছিলেন। এই মানবরূপ তৈরির প্রক্রিয়াটি ভয়াবহ ছিল। ভিক্টর প্রতিটি মৃতদেহ কেটে সঠিক অঙ্গ খুঁজে বের করেছিলেন। তিনি একজনের চোখ এবং অন্যজনের নাক মানব রূপে স্থাপন করেছিলেন। অবশেষে যখন তিনি এই দেহটি সম্পন্ন করেন, তখন তার নাম দেন ফ্র্যাঙ্কেনস্টাইন। তিনি এর হৃদয়কে একটি পাওয়ার মেশিনের সাথে সংযুক্ত করেন, যা বিদ্যুতের মাধ্যমে এটিকে জীবন্ত করে তুলবে। দেহ তৈরি করার পরে তিনি কেবল একটি বজ্রপাতের জন্য অপেক্ষা করতে পারেন, যখন বজ্রপাত তার রূপালী অ্যান্টেনাগুলিতে আঘাত করবে এবং মানব রূপকে জীবন্ত করে তুলবে। তিনি নাম দিলেন ফ্র্যাঙ্কেনস্টাইন। একদিন একটা ঝড় আসে। ভিক্টর ভাবেন যে তার পরীক্ষা আজই সম্পন্ন হবে এবং সেই দিনই যে ব্যবসায়ী পরীক্ষাটি পরিচালনা করেছিলেন তিনি আসেন। ভিক্টর তাকে জিজ্ঞাসা করেন, দেখুন, আজই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে, তুমি আমার কাছ থেকে কি চাও? লোকটি উত্তর দেয়, আমি আর কি চাইব, আমি শুধু চাই তুমি আমাকে আবার জীবিত করো, ঠিক এই দেহের মতো, যখন আমি মারা যাব। এবং যদি তুমি আমাকে আবার জীবিত করতে না পারো, তাহলে আমার হৃদয় ও মনকে এই দেহে ফিরিয়ে দাও। এই কথা শুনে ভিক্টর বলে, না, আমি আর আমার দেহের সাথে হস্তক্ষেপ করব না। ব্যবসায়ী রেগে যায়। সে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। পরবর্তী ঝগড়ায় ব্যবসায়ীটি পড়ে যায় এবং মারা যায়। ভিক্টরের তৈরি টাওয়ারগুলিতেও বজ্রপাত হয়, কিন্তু তারপরেও ভিক্টর বুঝতে পারেন যে তার পরীক্ষা ব্যর্থ হয়েছে। মানবিক ফ্র্যাঙ্কেনস্টাইন জীবিত হয়নি। ভিক্টর এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত। তার বছরের পর বছর কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে যখন সে ঘুম থেকে উঠল, তখন সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। ফ্র্যাঙ্কেনস্টাইন হাঁটতে পারছিল। সে তার চোখের সামনে দাঁড়িয়েছিল। ব্যান্ডেজ দিয়ে বাঁধা তার প্রাণীটিকে দেখে সে ভীত হয়ে পড়েছিল। এর নড়াচড়া অবিশ্বাস্যের রকম অদ্ভুত ছিল। এটা স্পষ্ট যে এটি কোনো সাধারণ মানুষ ছিল না। তারের সাথে সংযুক্ত একটি প্রাণী এভাবেই চলে। এর শরীরের প্রত্যেকটি অংশ অন্য মানুষের ছিল। এই প্রাণীটি কাটা ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাওয়া দেখতে ভয়ঙ্কর। ভিক্টর নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনকে ভয় পেতেন, তাই তিনি তাকে একটি গোপন ঘরে আটকে রেখেছিলেন।
ভিক্টর বুঝতে পেরেছিলেন যে বিশাল প্রাণীটির মস্তিষ্ক একটি নবজাত শিশুর মতো। ভিক্টর এখন তাকে কথা বলতে শেখান। প্রথমে তার নাম রাখেন নিজের নামে এবং তারপর বলেন, আমি ভিক্টর। ফ্র্যাঙ্কেনস্টাইন একইভাবে তার ভয়ঙ্কর কণ্ঠে কথা বলেন, আমি ভিক্টর। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ভিক্টর তাকে একটি সাধারণ মানব জীবনযাপন শেখাতে থাকেন। কিন্তু ভিক্টর একটি জিনিস ভুলে যান, ফ্র্যাঙ্কেনস্টাইন মানসিকভাবে একজন শিশু এবং তার সাথে তার মতো আচরণ করা উচিত। কয়েকদিন পরে উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথকে নিয়ে ভিক্টরের সাথে দেখা করতে আসেন। তাদের আগমনে ভিক্টর ভীত হয়ে পড়েন, কারণ ভিক্টর এলিজাবেথের চাচাকে হত্যা করেছিলেন। ভিক্টর এখনও এলিজাবেথের সাথে দেখা করেননি, যখন এলিজাবেথ বেসমেন্ট থেকে আওয়াজ শুনতে পান। যখন তিনি সেখানে যান, তখন তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে দেখা করেন। তিনি তাকে দেখে অবাক হন এবং ভিক্টরের সাফল্যে আনন্দিত হন। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে তিনি বলেন, তুমি অনেক বড়। ফ্র্যাঙ্কেনস্টাইন তার নাম জিজ্ঞাসা করেন এবং এলিজাবেথ তাকে তার নাম বলেন। এলিজাবেথও ফ্র্যাঙ্কেনস্টাইনকে জিনিস শেখানোর চেষ্টা করেন। তিনি তাকে 3টি নাম বলেন, জল, বাতাস এবং আগুন। যখন ভিক্টর লক্ষ্য করেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তার শিক্ষা বুঝতে পারছেন না, বরং এলিজাবেথের শিক্ষা বুঝতে পারছেন, কারণ তিনি তাকে শিশুর মতো করে বিষয়গুলো ব্যাখ্যা করছেন, তখন ভিক্টর একটু ঈর্ষান্বিত বোধ করেন। রেগে গিয়ে তিনি তার ভাই উইলিয়ামের দিকে ফিরে বলেন এবং তাকে অবিলম্বে এলিজাবেথকে নিয়ে যেতে বলেন। আমি যে প্রাণীটি তৈরি করেছি তা খুবই বিপজ্জনক। এই সেই ব্যক্তি যে এলিজাবেথের চাচাকে হত্যা করেছিল। সে উইলিয়ামকে এলিজাবেথের চাচার মৃতদেহ দেখায় এবং বলে, যদি তুমি তোমার এবং তোমার স্ত্রীর জীবনকে মূল্যবান মনে করো, তাহলে আজই চলে যাও আর আমি আমার এই প্রাণীটিকেও হত্যা করব। ভিক্টরের পরামর্শ মেনে উইলিয়াম এলিজাবেথকে জাহাজ থেকে বের করে আনে। তারা চলে যাওয়ার সাথে সাথে ভিক্টর পুরো প্রাসাদে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো প্রাসাদটি বিস্ফোরিত হয়, যার ফলে ভিক্টর পা ছিটিয়ে যায়। তার পা এতটাই গুরুতরভাবে আহত হয়েছিল যে পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তার শরীরের পিছনের অংশের সাথে কয়েকটি শিরা সবেই সংযুক্ত ছিল। ভিক্টরের অবস্থা দেখে উইলিয়াম বিচলিত হয়ে পড়ে এবং তাকে এবং এলিজাবেথকে শহরে নিয়ে যায়। দৃশ্যটি তখন বর্তমানের দিকে ফিরে যায়। বর্তমানের দৃশ্যে আমাদের দেখানো হয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন পানি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে এবং প্রতিশোধ নিতে জাহাজের ভেতরে গিয়ে জাহাজের কিছু অংশে আগুন ধরিয়ে দিতে শুরু করেছে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি হন এবং তাকে জিজ্ঞাসা করেন, তোমার বাবা ভিক্টর তোমাকে যে গল্পটি বলেছিলেন তা কি সত্যি? তুমি কি সত্যিই এতটাই বিপজ্জনক যে তুমি মানুষ হত্যা করো? ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেয়, না, এটা কেবল অর্ধেক সত্য। আমি কখনো কোনো মানুষ হত্যা করিনি। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমি ভিক্টরের ওপর রাগ করি। সে আমার সাথে যা করেছে তার প্রতিশোধ নিতে চাই। সে আমাকে জ্বলন্ত প্রাসাদে রেখে গেছে। আমি খুব সহজে পালিয়ে গিয়ে বেসমেন্ট দিয়ে পালিয়ে গেলাম। সেই পথটি বনের দিকে চলে গেছে। আমি বছরের পর বছরে বনে ঘুরে বেড়াচ্ছিলাম। তিনি বলেন যে ভিক্টর কখনো ভাবেননি যে আমি একজন শিশু। আমি সেই পৃথিবীতে মানসিকভাবে কিভাবে বেঁচে থাকতাম। এমনকি পশুরাও আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। আমি খুব একা ছিলাম। বনে শিকারীরা আমাকে দেখতে পেত এবং তাৎক্ষণিকভাবে আমাকে আক্রমণ করত, কারণ তারা ভেবেছিল আমি খারাপ। একইভাবে আরেকবার শিকারীরা তাকে দেখতে পেত এবং সে পালাতে পারত না এবং তারা তাকে গুলি করে। তার জীবন বাঁচাতে সে একটি বাড়িতে দৌড়ে গেল এবং ভিতরে লুকিয়ে রইল। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে দেখতে পেল যে তার সমস্ত ক্ষত সেরে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন অবাক হয়ে এই সব বর্ণনা করলেন। তিনি বললেন, আমি আবার সেই বাড়ির ভিতরে তাকালাম। সেখানে এত মানুষ বাস করত, ভালোবাসা আর যত্নে ভরা। আমি বুঝতে পারলাম যে আমারও এমন একটা পরিবার থাকা উচিত। আমারও এমন একটা পরিবার থাকা উচিত যাদের সাথে আমি কথা বলতে পারব। ফ্র্যাঙ্কেনস্টাইন একজন বৃদ্ধ লোককে তার নাতনিকে পড়াতে দেখেছিলেন। তিনি গোপনে সবকিছু বুঝতেন। তিনি তাদের ভাষা শুনতেন, শিখতেন এবং তাদের আচরণ লক্ষ্য করতেন। ফ্র্যাঙ্কেনস্টাইন এই পরিবারের অংশ হওয়ার আকাঙ্ক্ষা অনুভব করতেন। তিনি দেখতেন যে পরিবারের সদস্যরা কিভাবে তাদের কাজ করে এবং পরিবারের দেখাশোনা করতেন। তিনি তাদের সাহায্য করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেন। তিনি তাদের প্রয়োজন মেটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কখনো কখনো তিনি বন থেকে কাঠের বান্ডিল ভেঙে তাদের কাছে রেখে যেতেন। কখনো কখনো তিনি তাদের জন্য হরিণ শিকার করতেন। পরিবারটি কে তাদের সাহায্য করছে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে।
দাদু তখন বিষয়টি এড়িয়ে যান এবং বলেন হয়তো ঈশ্বর তাদের সাহায্য করছেন। কিছু সময় কেটে যায় এবং পরিবার তাদের বাড়ি ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাদু সেখানেই থাকেন। দেখা যাচ্ছে যে দাদু অন্ধ, কিন্তু তিনি সবকিছু শুনতে পান এবং তিনি সর্বদা জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বাড়িতেই থাকেন। তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে একজন মানুষ বলে মনে করতেন এবং এটাও জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন সব সময় তাকে সাহায্য করার জন্য সেখানে ছিলেন। তার পরিবার চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কেনস্টাইন তার সামনে উপস্থিত হন এবং বৃদ্ধ তাকে তার পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে থাকার সময় তিনি তাকে মানুষের মতো জীবনযাপন করতে শেখান, তাকে পড়তে এবং মানবিকভাবে সম্ভব সবকিছু করতে শেখান। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন সবকিছু শিখে নেন এবং দাদু তার সাথে কথা বলছেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছো? ফ্র্যাঙ্কেনস্টাইন এই প্রশ্নে হতবাক হয়ে যান, কারণ তার কাছে কোনো উত্তর নেই। দাদু ব্যাখ্যা করেন, তোমার মনে রাখা উচিত তুমি শেষ কোথা থেকে এসেছিলে। ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেন, হ্যাঁ, আমি যে জায়গা থেকে এসেছি তা আমার মনে আছে, আমি সেখানে যেতে পারি। দাদু তাকে বোঝান, ওখানে যাও, তুমি তোমার জীবন সম্পর্কে জানতে পারবে। তার পরামর্শ মেনে ফ্র্যাঙ্কেনস্টাইন একই ল্যাবে আসে যেখানে ভিক্টর তাকে তৈরি করেছিলেন। সেখানে সে ভিক্টরের পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে জানতে পারে এবং জেনে অবাক হয় যে সে জন্মগ্রহণ করেনি, বরং সৃষ্টি করা হয়েছে। সে ভিক্টরের ঠিকানাও পায়। সে ভিক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে তার মতো আরেকটা প্রাণী তৈরি করার জন্য অনুরোধ করে, যার সাথে সে এই পৃথিবীতে বেঁচে থাকতে এবং বেঁচে থাকতে পারে। নিজের সম্পর্কে জানার পর সে তাৎক্ষণিকভাবে দাদুর কাছে যায় তাকে সুসংবাদ জানাতে, কিন্তু সেখানে সে যা দেখে তা হলো দাদু নেকড়েদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর দ্বার প্রান্তে। সে বিদ্ধ। সে দাদুকে বলে, তুমি মরতে পারো না, তুমি এই পৃথিবীতে আমার একমাত্র সঙ্গী। তারা যখন কথা বলছিল, বৃদ্ধের ছেলেরা এসে ফ্র্যাঙ্কেনস্টাইনকে দানব ভেবে ভুল করে এবং তাকে পিছন থেকে গুলি করে। ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের পালাতে দৌড়ে যায় এবং লোকেরা তাকে এত গুলি করে যে অবশেষে পড়ে যায়। তারা ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সে কেবল অজ্ঞান ছিল। পরের দিন সে জ্ঞান ফিরে পায়, কিন্তু এখন দাদু চলে গেছে, তার ছেলেরা তাকে নিয়ে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন এখন জানতেন কি করতে হবে। তাকে ভিক্টরের কাছে যেতে হবে, যে ইতিমধ্যেই ভিক্টরের ঠিকানা খুঁজে পেয়েছিল। ভ্রমণের সময় সে ভিক্টর এবং তার ভাই উইলিয়ামকে পার্টি করতে দেখে। ভিক্টর যখন অশ্লীলতার জীবনযাপন করছে, তখন সে যন্ত্রণার জীবনযাপন করছে এই ভেবে ক্ষুব্ধ হয়ে সে ক্রোধে ভিক্টরকে আক্রমণ করে এবং ঘোষণা করে, আমি তোমাকে মেরে ফেলব। ভিক্টর উত্তর দেয়, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। তোমার মতো এত জঘন্য প্রাণী তৈরি করার জন্য আমি দুঃখিত। তোমার মতো একটা দানবকে বাঁচানোর পর থেকেই আমার আফসোস হচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে বলে, আমি দানব নই, কিন্তু ভিক্টর তাকে উপেক্ষা করেন এবং তাকে গুলি করতে প্রস্তুত করেন। এলিজাবেথ ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনে উপস্থিত হন এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের গুলি খেয়ে ফেলেন। ফ্র্যাঙ্কেনস্টাইন আবারও ভেঙে পড়েন, কারণ দাদু এবং এলিজাবেথই একমাত্র তাকে মানুষ বলে মনে করতেন। শোকে তিনি এলিজাবেথকে তার বাহু থেকে তুলে নেন এবং পার্টি ছেড়ে চলে যান। বাড়িতে তার স্ত্রীর মৃত্যুতে মর্মাহত উইলিয়াম ভিক্টরকে বলেন, তুমি সব কিছু নষ্ট করে দিয়েছ। যদিও ভিক্টর ক্ষমা চাইতে থাকেন, উইলিয়াম তাকে তার বাড়ি থেকে বের করে দেন। ভিক্টর এখন তার ভাইয়ের জীবন নষ্ট করার জন্য ফ্র্যাঙ্কেনস্টাইনের ওপর প্রচণ্ড ক্রোধে হয়ে ওঠে। প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার ফ্র্যাঙ্কেনস্টাইনের পিছনে ছুটল এবং ক্রোধে তার নাক কেটে ফেলে। ভিক্টর ঘোষণা করলেন, আমি তোমার ওপর প্রতিশোধ নেব। ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দিলেন, আচ্ছা, যদি তুমি আমার ওপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে খুঁজে বের করো। এই বলে তিনি চলে গেলেন এবং বছর কেটে গেল। বহু বছর ধরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের পিছনে ছুটতে থাকলেন, তার সাথে এমন অনেক বোঝা বহন করতে যা তার জীবনকে নষ্ট করতে পারত। সেদিন ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই তার সামনে এসে তাকে বললেন, আমাকে হত্যা করার জন্য তোমার কি আছে? এটা আমাকে দাও, আমি আত্মহত্যা করব, কিন্তু যদি আমি না মরি তাহলে তোমাকে মেরে ফেলব। ভিক্টর তাকে ডিনামাইট, একটা বোমা দিয়েছিল, যার ফলে ফ্র্যাঙ্কেনস্টাইন বিস্ফোরিত হয়েছিল, কিন্তু যথারীতি সে মারা যায়নি। কিছুক্ষণ পরে সে পুনরুজ্জীবিত হয়েছিল।
তারপর থেকে সে ভিক্টরের পিছনে লেগেছিল, কারণ যেমন সে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে হত্যা করতে হবে। যখন সে ভিক্টরকে নির্যাতন ও হত্যা করছিল, তখন ভিক্টর ক্যাপ্টেন এবং তার লোকেদের সাহায্যের জন্য ডেকেছিল। সিনেমার শুরুতে দেখানো সেই দৃশ্যটি ছিল। বর্তমান সময়ে ফ্র্যাঙ্কেনস্টাইন ক্যাপ্টেন এবং ভিক্টরকে এই পুরো গল্পটি বর্ণনা করছিলেন। সে ভিক্টরকে বলেছিল, আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাইনি, আমি তোমাকে মারতেও চাইনি। শুরুতে আমি শুধু তোমাকে খুঁজে বের করতে চেয়েছিলাম এবং তোমাকে আমার মতো আরেকজন তৈরি করতে বলতে চাই, যার সাথে আমি আমার জীবন কাটাতে পারি। এই কথা শুনে ভিক্টরের চোখ অশ্রুতে ভরে ওঠে এবং সে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে ক্ষমা চায়, বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, যাকে আমি সৃষ্টি করেছি। ভিক্টরের অবস্থা ভয়াবহ ছিল, সে মারা যাচ্ছিল। কিন্তু মারা যাওয়ার আগে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে, তোমাকে আমার জায়গায় থাকতে হবে এবং তোমাকে আমাকে ক্ষমা করতে হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টরকে ক্ষমা করে দেন এবং জাহাজের সবাই এই শেষে কাঁদতে শুরু করে। অবশেষে ফ্র্যাঙ্কেনস্টাইন জাহাজ থেকে নেমে তাদের জাহাজটিকে বরফখণ্ড থেকে মুক্ত করে সমুদ্রে পাঠিয়ে দেয়। এইভাবে সবাই মুক্ত হয় ফ্র্যাঙ্কেনস্টাইনের কারণে। সবাই ফ্র্যাঙ্কেনস্টাইনের দিকে হাত নাড়তে নাড়তে চলে যায়। মানুষ আবারও তার থেকে দূরে সরে যেতে দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন গভীর দুঃখিত হয়ে পড়েন, কিন্তু এখন তিনি একা এই জীবনযাপন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন। সিনেমাটি এটিকে তার চূড়ান্ত পরিণতি হিসেবে চিত্রিত করাই শেষ হয়।